সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। ফিলিস্তিনের গাজা উপত্যকায় লজ্জাজনক পরাজয়ের পর ধুঁকছে ইসরায়েল। অবিশ্বাস্য ব্যর্থতার পর ইহুদিবাদী নেতারা হতবিহ্বল। কেউ সরকার থেকে সরে পড়েছেন, কেউ সরকার ছাড়ার কথা বলছেন। মনে হচ্ছে যে কোনো সময় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ভেঙে পড়বে। হামাসকে ধ্বংস করে গাজা দখল করবেন বলে যারা জনগণকে বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা নিজেদের পরাজিত চেহারা জনসম্মুখে আনার সাহস পাচ্ছেন না। দাম্ভিক শাসকরা এমন অপমানকর পরিস্থিতির মুখোমুখি হবে কখনো ভাবেননি। ইসরায়েলের মন্ত্রী আমলাদের এই লজ্জা ও অপমানের চিত্র কিছুটা উঠে এসেছে ইসরায়েলের আর্মি রেডিওতে। তাদের খবরে বলা হয়েছে, চুক্তি অনুমোদনের জন্য ডাকা মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী, সচিব ও সরকারি কর্মকর্তা কান্নায় ভেঙে পড়েন। সালের 7 অক্টোবর এই পরাজয়ের সূচনা হয়েছিল, যেদিন ইসরায়েলের অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার কল্পকাহিনীকে হাস্যকর বানিয়ে ইসরায়েলের ভেতরে গিয়ে আল-আকসা ফ্লাড অভিযান পরিচালনা করেছিলেন হামাসের কয়েক হাজার যোদ্ধা। এতে প্রায় 1210 জন ইসরায়েলি নিহত হন। ইসরায়েল থেকে ধরে আনা হয় 241 ইহুদিবাদীকে। এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী হামাসের সঙ্গে আলোচনা করতেই অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিরোধ সংগঠনের সঙ্গেই তাদের চুক্তিতে আসতে হল। যুদ্ধের মাধ্যমে হামাসকে নির্মূল করে বন্দীদের ফিরিয়ে আনা জিগির তুলতেন নেতানিয়াহু, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে হামাস আরও শক্তিশালী হয়েছে। এই যুদ্ধে ইসরায়েল প্রায় 1000 সেনা হারিয়েছে বলে স্বীকার করলেও নিরপেক্ষ সূত্রগুলো বলছে এর আসল সংখ্যা বহুগুণ বেশি। গাজা দখল করার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর। এ লক্ষ্যে নেতজারিম করিডোর বানিয়েছিলেন তিনি। ফিলাডেলফি করিডোরে বিশাল সেনাদল মোতায়েন করেছিলেন। একই সঙ্গে ফিলিস্তিন, জর্ডান, লেবানন ও সিরিয়ার ভূখণ্ড দখল করে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বের কাছে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। এই যুদ্ধে প্রায় $60 বিলিয়ন ব্যয় হয়েছে ইসরায়েলের। তাদের অর্থনীতি এখন পঙ্গু। তার উপর ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ এবং হুথি আনসারুল্লাহ ভয়াবহ আঘাতের কারণে সমুদ্র বাণিজ্য, পর্যটন, চাষাবাদ, ব্যবসা, শিক্ষা সবই স্থবির হয়ে পড়েছে দখলদারদের। সেই সঙ্গে ধ্বংসের মুখে পড়েছে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। যুদ্ধকে প্রলম্বিত করে দুর্নীতিবাজ নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার যে ছক তৈরি করেছিলেন তা ভণ্ডুল হয়ে গেছে। আন্তর্জাতিক বিচার আদালত বা ICJ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ খতিয়ে দেখছেন, আর আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এক কথায় নেতানিয়াহুর এগোনের কোনো পথ ছিল না। ঘরে বাইরে বিপর্যস্ত হয়েই যুদ্ধবিরতিতে বাধ্য হয় ইসরায়েল। ইসরায়েলের এই বিপর্যস্ত অবস্থা প্রমাণিত হয়েছে ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগের মধ্য দিয়েও। ব্যর্থতার দায় নিয়ে সপ্তাহের মাঝামাঝি পদত্যাগের ঘোষণা দেন লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। তিনি এক বিবৃতিতে বলেছেন, 7 অক্টোবর সামরিক বাহিনীর ব্যর্থতায় আমার দায় স্বীকার করে দায়িত্ব ছেড়ে দিচ্ছি। পদত্যাগ করায় হালেভির প্রশংসা করেছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। একইভাবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও পদত্যাগের আহ্বান জানান তিনি। লাপিদ বলেন, এখনই প্রধানমন্ত্রী ও তার গোটা মন্ত্রিসভার দায় নেওয়ার এবং পদত্যাগের সময়। খবরে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিনকেলম্যানও পদত্যাগ করেছেন। গাজা উপত্যকা এই কমান্ডের অধীনেই পড়েছে। ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো জানিয়েছে, যুদ্ধবিরতিতে আসতে বিপর্যস্ত সেনাবাহিনীর পক্ষ থেকেও সরকারের উপর চাপ ছিল।
ইসরায়েলি বিশ্লেষকরা বলেছেন, সেনাবাহিনীর বিশ্রামের পাশাপাশি প্রশিক্ষণের প্রয়োজনীয়তার নিরিখে এই যুদ্ধবিরতির প্রয়োজন ছিল। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের সামরিক বিষয়ক বিশেষজ্ঞ বলেছেন, শেষ দিকে একটি রিজার্ভ বাহিনীকে গাজায় মোতায়েনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। সেনারা যেতে রাজি হননি। ওই বিশ্লেষক বলেন, এই ঝুঁকিপূর্ণ সময়ে গাজা থেকে শিক্ষা নিয়ে পশ্চিম তীর ও উত্তর ফ্রন্টের বিষয়ে সতর্কতা অবলম্বন প্রয়োজন। তিনি পরিষ্কার করেন, পরিকল্পনাহীন এই যুদ্ধে সেনাবাহিনী খুবই ক্লান্ত, তাদের দীর্ঘ সময় বিশ্রামে পাঠানো প্রয়োজন। একই সঙ্গে স্থলযুদ্ধের বিপর্যয় এড়াতে পর্যাপ্ত প্রশিক্ষণও প্রয়োজন। এর আগে ইসরায়েলি মিডিয়াগুলো খবর দিয়েছিল, তীব্র প্রতিরোধের মুখে বিপর্যস্ত শত শত সেনা কর্মকর্তা বাহিনী ছেড়ে দিচ্ছেন, ফলে জনবল সংকটের মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গিডিয়ন সার স্বীকার করেছেন, ইসরায়েলে গাজা যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, ইসরায়েল গাজা যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। চ্যানেল 12কে তিনি বলেন, মাসের পর মাস ধরে আমরা একজন বন্দীকেও জীবিত ফিরিয়ে আনতে পারিনি। এজন্য সরকার হিসেবে আমাদের দায় সবচেয়ে বেশি। ইসরায়েলি শিক্ষামন্ত্রী ইয়াব কিশ ও গাজায় যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, হামাসের সঙ্গে চুক্তির জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে। ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার ইয়েদিদিয়া ইয়ারি বলেন, গাজায় আমাদের পরিপূর্ণ পরাজয় হয়েছে। তিনি আরও বলেন, গাজা যুদ্ধ শেষ হবে, কিন্তু হেগ আদালতের গল্পসহ ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক ও বিচারিক সুনামির পালা শুরু হবে। ওই সুনামি শেষ পর্যন্ত একটি বিপর্যয়ে পরিণত হতে পারে। যুদ্ধবিরতিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রশাসনে অস্থিরতা দিন দিন বাড়ছে। সিএনএন এক বিশ্লেষণে বলেছে, নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নেওয়ায় তার জোট সরকারকে গভীর কয়েকটি ফাটল স্পষ্ট হয়েছে, যা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি তৈরি করেছে। বিশ্লেষণে বলা হয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সহ নেতানিয়াহুর মন্ত্রিসভার কোনো সদস্য যখন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কঠোর বিরোধিতা করেছেন, এমনকি বেন গাভির ও তার দলের আরও 2 সদস্য এরই মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, তখন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা আর স্বীকার করেছেন, এই যুদ্ধের মাধ্যমে তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি এবং বাধ্য হয়েই এই সমঝোতায় যেতে হয়েছে। সিএনএনের বিশ্লেষক মাইক ট্রোভার মনে করেন, ইসরায়েলি নেতাদের মধ্যে এখন এমন গভীর মতবিরোধ চলছে যা সরকারকে হুমকির মুখে ফেলেছে। এই বিশ্লেষক বলেন, যে বিষয়টি নিয়ে সবচেয়ে বড় আপত্তি তা হল গাজা থেকে সেনাদের প্রত্যাহার এবং শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তি। হঠাৎ করে এভাবে ইসরায়েলের পিছু হটার ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন নেতানিয়াহুর জোট সরকারের উগ্র শরিকরা। মাইক ট্রোভার বলেন, এখন বেন গাভিরের লোকজন সরকার থেকে সরে পড়ছেন, যদিও এতে নেতানিয়াহু সরকারের পতন ঘটবে না, কিন্তু অর্থমন্ত্রী স্মোট্রিচও যদি নেতানিয়াহু জোট থেকে সরে আসেন, তাহলে সরকারের পতন ঘটতে পারে। উগ্র জাতীয়তাবাদী এই নেতা দেখতে চান, যুদ্ধবিরতির এই সমঝোতার ফলে গাজায় যেন স্থায়ী শান্তি ফিরে না আসে। যুদ্ধবিরতির প্রথম ধাপ বা 42 দিন শেষ হলে এবং হামাসের হাত থেকে 33 জন ইসরায়েলি বন্দী মুক্তি পাওয়ার পরই ইসরায়েল যেন আবার যুদ্ধ শুরু করে, এই বিষয়টি নিশ্চিত হতে চান স্মোট্রিচ। এর মধ্যে তিনি এই চুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং হামাসের কাছে আত্মসমর্পণ বলে অভিহিত করেছেন। বেন গাভিরও এই চুক্তিকে ইসরায়েলের চরম পরাজয় হিসেবে বর্ণনা করেন। নিহত ও বর্তমান নেতাদের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করে প্রতিশ্রুত জয় পেয়েছে হামাস ও ফিলিস্তিনের অন্য প্রতিরোধ সংগঠনগুলো। তারা বলেছিলেন, প্রতিরোধ আন্দোলনের নেতারা নিহত হলেও আন্দোলন কখনোই থেমে যাবে না। ইসরায়েলি বর্বরতার কারণে
অর্ধলক্ষাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হলেও প্রতিরোধ যোদ্ধারা পরিকল্পনা মাফিক নিয়মিত আঘাত এনে দখলদারদের বিপর্যয় নিশ্চিত করেন। হামাস যে দাবিগুলোতে অনড় ছিল সেই দাবিগুলোই প্রতিষ্ঠিত হচ্ছে, যুদ্ধের অবসান হচ্ছে, উপত্যকা থেকে দখলদার বাহিনী ফিরে যাচ্ছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজ বাড়িঘরে ফিরে যাচ্ছেন এবং গাজায় সহায়তার প্রবাহ স্বাভাবিক হয়েছে। যুদ্ধের ১৫ মাসে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রম ও প্রতিরক্ষা ব্যবস্থার দম্ভ ভেঙে দিয়েছেন। অসংখ্য দেশ এখন ইসরায়েল থেকে নিরাপত্তা পণ্য কেনা বন্ধ করে দিয়েছে। হামাস বলেছিল, চুক্তি না হলে বন্দীরা কোনোভাবেই মুক্তি পাবেন না। সেই দৃঢ়তা প্রমাণ করে হামাস বুঝিয়ে দিয়েছে তাদের নির্মূল করার ইসরায়েলি পরিকল্পনা হাস্যকর ছিল। এই চুক্তির মাধ্যমে হাজারো ফিলিস্তিনি বন্দী মুক্তি পাচ্ছেন, যাদের মধ্যে অনেকে যুগ যুগ ধরে ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন। এই যুদ্ধ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো এবং পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের মধ্যকার ছোটখাটো বিভেদ ভুলিয়ে তাদের এক জায়গায় আনতে সক্ষম হয়েছে। নতুন ফিলিস্তিন গড়ার ক্ষেত্রে এটি অনন্য ভূমিকা পালন করবে। হামাস বলেছে, ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধে নিজের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। ফিলিস্তিনিরা ১৫ মাস ধরে গাজায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে দখলদারদের দর্প চূর্ণ করে নিজেদের মাতৃভূমি মুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার পর এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে আরও বেশি গণহত্যা চালাতে চাইলেও প্রতিরোধ যোদ্ধারা দখলদার সরকারকে আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দখলদার শক্তি গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে, তবে তারা ভয়াবহ যুদ্ধাপরাধ করতে পেরেছে, যা বিশ্ব মানবতাকে লজ্জা দিয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ক্ষমতাধররা ভাবত তাদের নির্দেশেই সব চলবে, সেই দিন শেষ হয়ে গেছে। হামাস যুগান্তকারী বিজয়ের পর ফিলিস্তিনি জনগণ, তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধ সংগ্রাম, গাজাকে সহায়তা দেয়া সব প্রতিরোধ সংগঠন, মুসলিম দেশগুলো এবং বিশ্বের স্বাধীনতাকামী জনগণকে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে তারা বলেছেন, মুসলিম জাতি এবং এই অঞ্চলের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় এটি একটি অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে। সংগঠনটি জোর দিয়ে বলেছে, এই ঐতিহাসিক বিজয় আমাদের শিখিয়েছে দখলদারদের দমন এবং তাদের আক্রমণাত্মক পরিকল্পনা ব্যর্থ করতে প্রতিরোধ সংগ্রামী একমাত্র কার্যকর মাধ্যম। জায়নবাদের শত্রু এবং তার মদতদাতারা যে পাঠ পেয়েছে তা হল, ক্ষমতাধরদের হুকুম আরোপের দিন আর নেই। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ আন্দোলনের সিনিয়র নেতা আব্দুস সালাম আল হুথি বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে ভয়াবহ ব্যর্থতার স্বাদ নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিতে হয়েছে। এই চুক্তিকে তিনি প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বের ফলশ্রুতি হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে হামাসের রাজনৈতিক পরিপক্কতা, সামরিক দৃঢ়তা এবং আত্মত্যাগের অনন্য নজির সৃষ্টি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করা যাবে না। এক্সের এক পোস্টে তিনি বলেন, ১৫ মাসের ভয়াবহ যুদ্ধে অবিচল বীরত্বের জন্য ফিলিস্তিনিদের প্রশংসা করে বলেন, গাজার বাসিন্দারা পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। হামাসের সাবেক প্রধানের কথা তুলে ধরে তিনি বলেন, ইয়াহিয়া সিনওয়ারের মতো বীরের শাহাদতের পরও প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্য থামেনি, থামবেও না। তিনি লেখেন, হামাস উজ্জীবিত আছে এবং আগামীতে উজ্জীবিত থাকবে। আয়াতুল্লাহ খামেনির সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেন, ইসরায়েল সরকার কখনো ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্টের সামরিক ও আদর্শিক শক্তি নির্মূল করতে পারবে না। যুদ্ধবিরতি হয়েছে, আপাতত যুদ্ধও থেমেছে, কিন্তু যুদ্ধ কি পুরোপুরি থেমে গেছে? মনে হয় না। একদিকে ইসরায়েলি সরকারের একাংশ আবার যুদ্ধ শুরুর পক্ষে, অন্যদিকে উজ্জীবিত প্রতিরোধ ফ্রন্ট আরও জোরদার হামলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল সম্ভবত আবার যুদ্ধে যাওয়ার চিন্তা করবে না, কারণ ১৫ মাসের যুদ্ধে বস্তুগত ক্ষতি পুষিয়ে উঠতে তাদের বহু বছর লেগে যাবে। আর এই ভয়াবহতার ট্রমা কাটানো তাদের পক্ষে সম্ভব হবে কিনা বলা মুশকিল।
মুশকিল। তবু এই যুদ্ধ এখনই হয়তো থামবে না, কারণ প্রতিরোধ যুদ্ধের নিহত ও আহত নেতাদের অঙ্গীকার ইসরায়েলকে নিশ্চিহ্ন করেই এই যুদ্ধের সমাপ্তি ঘটাবেন তারা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।